নববর্ষের এই দিনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্পোর্টস লাইভে, প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবু হুসেন সামি। একটা সময় গ্রাম বাংলায় দেশীয় খেলার উৎসব চলত, যেটা ক্রমেই হারিয়ে যাবার পথে। বর্ষবরণে রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে বৈশাখী ক্রীড়া উৎসবে যেন সেটাই ফিরে আসলো। হাডুডু, বলি খেলা, লাঠিয়ালের কসরতে মাতলেন দর্শকরা। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আগামী বছর ৬৪ জেলায় উৎসব চালু করতে চান। গ্রাম বাংলার এইসব খেলা সংরক্ষণের অনুরোধ খেলোয়াড় সংগঠকদের। মুছে যাক গ্লানি, ঘুচে যাক ঝরা, রোদ চশমা আর রঙিন পাঞ্জাবিতে যখন উৎসবের আমেজ ঘরে ঘরে, তখন খেলার মাঠও সেজেছে নতুন রূপে। বাঙালির বর্ষবরণ মানেই তো এক সময় ছিল হাডুডু, বলি খেলা আর লাঠিয়ালের কসরত। রাজধানীর পল্টন মাঠে বৈশাখী ক্রীড়া উৎসবে সেটাই যেন ফিরে আসলো। খেলার ফাঁকে দেশীয় পিঠাপুলির আয়োজনও ছিল। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সব আয়োজন ঘুরে ঘুরে দেখলেন। আগামীতে ৬৪ জেলায় এই আয়োজনের পরিকল্পনাও করলেন। আজকে হয়তো বা আমরা এখানে পল্টন ময়দানে এটি উদযাপন করছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখি, ইনশাল্লাহ আমাদের স্পোর্টস মিনিস্ট্রি থেকে এবং আমরা আমাদের চপল ভাই সহ যারা এই সুন্দর আয়োজনটি করেছেন তাদের সহযোগিতা নিয়ে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আগামী বৈশাখে ইনশাল্লাহ এই ধরনের গ্রামীণ খেলাধুলাকে উদযাপন করবো। এক সময় ক্রিকেট, ফুটবল ছিল না বাংলায়। তখন মানুষের বিনোদনের খোরাক ছিল কেবলই গ্রামগঞ্জের এসব খেলা। এগুলো সংরক্ষণের অনুরোধ খেলোয়াড় সংগঠকদের। একটাই বিনীত নিবেদন ওনার কাছে যে উনি যেন আমাদের এটা জাতীয়করণ করে, এটা আমরা খুব চাই। এবং গ্রামগঞ্জের স্কুল, কলেজ, শহরের জীবনযাপন করে যেসব ছেলেমেয়েরা, তাদেরকে আমরা যেন এই ঐতিহ্যটাকে ধরাই দিতে পারি। আমরা একটা কমিটি করতেছি, প্রতিটা ডিস্ট্রিক্টে আমি এভাবে জাতীয় ক্রীড়া পরিষদের সহায়তা চাবো। তার একটা সার্কুলার দেবে, প্রতিটা জেলা তার নিজস্ব কিছু খেলা আছে। দেশীয় কৃষ্টি কালচার ক্রীড়াঙ্গনে ব্যবহার করলে বিশ্ব জানবে বাংলাদেশের ইতিহাসের কথা, কিন্তু তার কতটুকু হচ্ছে? আমাদের আনন্দটা আমরা খেলাধুলার মাধ্যমেই প্রকাশ করতেছি। এবং পিঠা উৎসব এবং আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী স্যার আসছেন, আমাদের জন্য এটা অন্যরকম একটা উৎসব হয়েছে। এটা আমাদের জন্য অনেক আনন্দের। পান্তা ইলিশের স্বাদের সাথে লাল মাটির কুস্তিগিরদের লড়াই আজও মনে করিয়ে দেয় বাংলার শেকড়ের শক্তি। তবু বৈশাখের নতুন সূর্য স্বপ্ন দেখায়, সবুজ গালিচায় একদিন বিশ্বজয়ের উল্লাসে মাতবে লাল সবুজের প্রতিনিধিরা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। পহেলা বৈশাখের এই সময়টাতে হাডুডু খেলা নিয়ে অনেক বেশি কথা হয়, তবে একটা প্রশ্নও কিন্তু চলে আসে যে হাডুডু এবং কাবাডি দুটা কি আসলে একই খেলা? দুটা খেলার মধ্যে পার্থক্যটা আসলে কোন জায়গাতে? মূলত হাডুডু আমাদের গ্রামীণ খেলা, আমাদের ঐতিহ্যবাহী খেলা, এবং এই খেলাটারই প্রাতিষ্ঠানিক রূপটা কিন্তু কাবাডি খেলা। কাবাডির ফেডারেশন আছে, ফর্মাল নিয়মকানুন আছে, প্রত্যেকটা নিয়মের আলাদা আলাদা এক্সপ্লেনেশন আছে। হাডুডু খেলা অনেকাংশে দেখা যায় যে যেহেতু গ্রামীণ খেলা, ফ্লেক্সিবল নিয়মকানুন থাকে। আমরা একটু পার্থক্যের জায়গাটা দেখতে চাই। আমাদের কাছে একটা উপস্থাপনা আছে এবং সেই উপস্থাপনা আমরা দেখতে চাই। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন, যেটাকে আমরা বলি, অর্থাৎ লোকালাইজড রুলস, মানে গ্রামীণ যে নিয়মকানুনগুলো থাকে সেই গ্রামীণ নিয়মকানুনগুলোর উপর বেস করে হাডুডু খেলাটা থাকে। মূলত আসলে কনসেপ্টটা কিন্তু একই। সেটা হচ্ছে একজন রেইডার, তিনি অপোনেন্টের অর্থে যাচ্ছেন এবং সেই জায়গায় গিয়ে তিনি কাবাডি 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 করে তিনি দম দিচ্ছেন। আবার হাডুডু খেলার সময় সেটা হাডুডু ডুডু করে দম নেওয়া হয়। কিন্তু এখানে কিছু ফ্লেক্সিবিলিটির জায়গাটা থাকে যেটা গ্রামীণ হাডুডু খেলার মাঝে থাকে। আমরা সেই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই। যেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক নিয়মের জায়গাটা কাবাডি, সেখানে প্রাতিষ্ঠানিক নিয়ম রয়েছে। হাডুডুর প্রাতিষ্ঠানিক ওই রকম নিয়ম নাই, এক এক জায়গায় এক এক নিয়মে খেলা হয়। একটা বিষয় তো আছে যে কোর্টের বিষয়টা। কাবাডির যে কোর্টটা যেটা আমরা জানি, সেখানে কিন্তু আন্তর্জাতিক নিয়ম আছে। সেটা হচ্ছে 12.5 মিটার দৈর্ঘ্য, 10 মিটার প্রস্থ, এরকম একটা নিয়ম আছে। কিন্তু আপনি যখন গ্রামাঞ্চলে দেখবেন যে হাডুডুর কোর্ট কাটা হচ্ছে, সেখানে কিন্তু অনেক সময় সেই নিয়মটা মানা হচ্ছে না। তাদের নিজস্ব যে সুবিধা রয়েছে, যে জায়গায় তারা খেলছেন, সেই সুবিধাজনকভাবেই তারা কোর্টগুলোকে কাটছেন বা তাদের মতো করে কাটছেন। রেডিং স্টাইল যেটাকে বলা হয়, যে কাবাডিতে যেটা হয় যে চিৎকার দিতে হয় কাবাডি 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 কাবাডি, হাডুডুতে সেটা হচ্ছে হাডু ডু ডু ডু, যেটা আমি একটু আগেই বলছিলাম। স্কোরিং সিস্টেমের জায়গায় বেশ কয়েকটা পার্থক্যের জায়গা তো অবশ্যই আছে। কারণ হাডুডু যখন গ্রামীণ
পটভূমিতে খেলা হয় সেখানে কিন্তু স্কোরিং সিস্টেমে আমরা বেসিক একটা প্যাটার্নই দেখি, যে প্যাটার্নটাতে আসলে একজন রেইডার গিয়ে অপোনেন্টকে টাচ করে দেন চলে আসলেন, এরকম একটা কমন প্যাটার্নে খেলা হয়। কিন্তু কাবাডির ক্ষেত্রে কিন্তু অনেকগুলো স্কোরিং সিস্টেম আছে একদম ফর্মাল, অর্থাৎ সেই জায়গাটায় যেমন আপনার বেসিক টাচ পয়েন্ট আছে, আবার ট্যাকেল পয়েন্টও আছে, আবার বোনাস পয়েন্টও আছে, সেরকম একটা নিয়মে কিন্তু আছে। অনেক জায়গাতে আমি ব্যক্তিগতভাবে যখন হাডুডু দেখেছি বোনাস লাইনটা আমি কখনো দেখি নাই, কিন্তু আন্তর্জাতিক কাবাডিতে বোনাস লাইনটা সবসময় থাকে এবং সেটা নিয়মেরই একটা অংশ, যেখানে একজন রেইডার যখন যাচ্ছেন অপোনেন্টের অর্থে যদি 6 জন বা 7 জন খেলোয়াড় থাকেন জীবিত সেই সময়টাতে, এবং তখন যদি ওই বোনাস লাইনটাকে অতিক্রম করতে পারেন এবং সেক্ষেত্রে পেছনের পাটা আবার আকাশে ভাসা থাকতে হয়, সেরকম অবস্থানে যদি যেতে পারেন তখন একটা বোনাস পয়েন্ট তারা অর্জন করে থাকেন, যেটা হাডুডুতে অনেক সময় অনেক অঞ্চলে দেখা যায় যে বোনাস পয়েন্টের সিস্টেমটা নাই। আর ডিফেন্সিভ যে ট্যাকটিক্স যেটাকে বলা হয় সেখানে কিন্তু হাডুডুতে যেটা আমরা ডিফেন্সিভ ট্যাকটিক্স জানি যে ওই যে একদম ধরে তারপর আটকে রাখা বা এরকম জায়গায়, কিন্তু আপনি যদি একদম কাবাডির ফর্মাল নিয়ম চিন্তা করেন ডিফেন্সিভ ট্যাকটিকে ব্লক ট্যাকেল রয়েছে, অ্যাঙ্কেল হোল ট্যাকেল রয়েছে, ইভেন দেখা যায় চেইন ট্যাকেলের সিস্টেম রয়েছে। সো অনেক ফর্মাল নাম আছে। আবার টাইমিংয়ের ক্ষেত্রে একটা বিষয় যেটা হয় সেটা হচ্ছে যে কাবাডির নিয়মে 20 মিনিট প্রথমে খেলা হয়, 5 মিনিটের ব্রেক থাকে, আবার 20 মিনিট পরবর্তী অর্ধে খেলা হয়। কিন্তু হাডুডুতে দেখা যায় যে অনেক সময় ফ্লেক্সিবল, সেক্ষেত্রে কোনো নিয়ম হয়তো বা মানা হয় না। তবে অনেক অঞ্চলে আছে যখন হাডুডু খেলা হয় সেই অঞ্চলগুলোতে হয়তো বা কাবাডির নিয়ম কানুনগুলো মানা হয়। তবে আমি ব্যক্তিগতভাবে যতগুলো আসলে দেখেছি হাডুডু, ওই যে কোর্ট কাটার ক্ষেত্রে সব জায়গাতেই এরকম ফর্মাল নিয়ম তো ওইভাবে মানা হয় না যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এবং ইন্টারন্যাশনাল আমরা তো দেখি যে কাবাডি ফেডারেশন রয়েছে, বা আমাদের বাংলাদেশ টিমও পার্টিসিপেট করে এশিয়ান গেমস কিংবা সাউথ এশিয়ান গেমস সব জায়গাগুলোতে। সো সব কিছু মিলিয়ে হাডুডু এবং কাবাডি আমরা যদি একদম সামারি করতে চাই তাহলে দুটো আসলে একই খেলা। একটা হচ্ছে আমাদের গ্রামীণ পটভূমির খেলা বা গ্রামীণ ঐতিহ্য অনুযায়ী হাডুডুটা খেলা হয় এবং এখন অনেক অঞ্চলে খেলে। তবে কাবাডিটা সেটারই একটা পোশাকি কিংবা একটা ফর্মাল রূপ যেটা আমরা জানি বা যেটা আমরা দেখি। তো সব কিছু মিলে এটাই হচ্ছে কাবাডি এবং হাডুডুর পার্থক্য। এনিওয়েজ, আমরা কাবাডি হাডুডু এই জায়গা থেকে এই মুহূর্তে একটু ক্রিকেটের দিকে নজর রাখতে চাই, কারণ বাংলাদেশে অলরেডি নিউজিল্যান্ড টিম প্রবেশ করে ফেলেছে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বুধবার থেকে মিরপুরে প্র্যাকটিস শুরু করবে নিউজিল্যান্ড। সকাল 10টা থেকে 1টা পর্যন্ত ইনডোর এবং আউটার মাঠে প্র্যাকটিস করবে সফরকারীরা। এরপর 2টা থেকে 5টা পর্যন্ত একাডেমি মাঠে প্র্যাকটিস করবে বাংলাদেশ। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে এই সিরিজেও বড় চ্যালেঞ্জ টাইগারদের সামনে। ওপেনিংয়ে জায়গা করে নিতে পারবেন কি সৌম্য সরকার, সেই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে। নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে বেশ আগে থেকেই স্কিল ট্রেনিং শুরু করে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলেও সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করতে টাইগারদের সামনে মিশন এখন কিউইরা। নিউজিল্যান্ড স্কোয়াডে অনভিজ্ঞতার পাল্লাটা ভারী থাকলেও ঘরের মাঠে ঝুঁকি না নিতে আগের স্কোয়াডই বহাল রেখেছে বাংলাদেশের নির্বাচক প্যানেল। বুধবার থেকে শুরু হবে নিউজিল্যান্ডের বাংলাদেশ মিশন শুরু। সকাল 10টা থেকে 1টা পর্যন্ত পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মিরপুরে ইনডোর ও আউটার মাঠে অনুশীলন করবে সফরকারীরা। এরপর দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত একাডেমি মাঠে ঘাম ঝরাবে টাইগাররা। আগের সিরিজে বেঞ্চে কাটানো সৌম্য সরকার সুযোগ পেতে পারেন এই সিরিজের একাদশে। উইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত সিরিজ কাটানোর পর সবশেষ পাকিস্তানের বিপক্ষে একাদশেই সুযোগ হয়নি এই বাহাতি ব্যাটারের। তবে গেল সিরিজে সাইফ হাসানের ছন্দহীন পারফরমেন্স কিছুটা চিন্তার ভাঁজ কপালে ফেলতে পারে নির্বাচকদের। যদিও প্রস্তুতি ম্যাচে সাইফের দুর্দান্ত সেঞ্চুরি বার্তা দিয়েছে ভালো কিছুর। ওপেনিং স্লটে আরেক নিয়মিত মুখ তানজিদ তামিম পিএসএল জুড়ে অভিষেকের অপেক্ষার পর প্রস্তুতি ম্যাচে ফিরেছেন 1 অঙ্কে। সব মিলে কোন দুই ওপেনার প্রথম ম্যাচের একাদশে জায়গা করে নেবেন সেটাই দেখার অপেক্ষা। এই সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করলে রেটিং পয়েন্ট বাড়লেও র্যাঙ্কিংয়ে 9ই থাকবে বাংলাদেশ। এমনকি 3-0তে সিরিজ হারলেও অবনমন হবে না টাইগারদের। তবে সিরিজ জিতলে বা হোয়াইট ওয়াশ করতে পারলে বিশ্বকাপে সরাসরি খেলা প্রায় নিশ্চিত করতে পারে টিম টাইগার্স। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। মাত্র 4 ম্যাচে গতি ঝড় তুলে পাকিস্তানিদের হৃদয় জয় করে আজ দেশে ফিরছেন নাহিদ রানা। 4 ম্যাচে 7 উইকেট নেয় পেসার। পিএসএল এর এবারের আসরে এখন পর্যন্ত সবচেয়ে কৃপণ বোলার। মিড ওভার্সে তার বোলিং মুগ্ধতা ছড়িয়েছে এক্সপার্টদের মাঝে। রানার গতির সঙ্গে নিয়ন্ত্রণ মুক্ত করেছে জেপি ডুমিনিকে। নিজের ছবি তুলতে হয়তো পছন্দ করেন নাহিদ রানা, কিন্তু পাকিস্তান সুপার লিগের এবারের পেশোয়ার জালমির হয়ে যে অনবদ্য পারফরমেন্স করেছেন চাপাই এক্সপ্রেস, তাতে তার সাথে ছবি তুলতেই এখন মুখিয়ে হাজার হাজার পাকিস্তানি সমর্থক।
8 এপ্রিল করাচি আর পেশোয়ারের হাই ভোল্টেজ ম্যাচ 4 ওভারে 1 মেইডেন দিয়ে মাত্র 7 রান দিয়ে 3 উইকেট তুলে জালমির জয়ের নায়ক হয়েছিলেন নাহিদ রানা। ম্যাচটার পুরস্কারের সাথে গড়েন বিদেশি পেসার হিসেবে পিএসএল ইতিহাসে সবচেয়ে কম ইকোনমির স্পেলে বোলিং করার রেকর্ড। পরের ম্যাচে আরেক জায়ান্ট লাহোর কালান্দার্সের বিপক্ষে 2 উইকেট নেবার পাশাপাশি সোমবার রাতে নিজের সবশেষ ম্যাচে 4 ওভারে 24 রান দিয়ে মুলতান সুলতানের বিপক্ষে 2 উইকেট নেন বাংলাদেশি এই পেস সেন্সেশন। সব মিলে এবারের পিএসএল এ 4 ম্যাচ খেলে 7 উইকেট নিয়ে যৌথভাবে পিএসএল এর তৃতীয় সেরা বোলার এখন নাহিদ রানা। তবে রানার পারফরমেন্স কেবল উইকেট দিয়ে বিচার করা সম্ভব নয়। মিডল ওভারে তার গতির ঝড়ে প্রতিপক্ষের রান থমকে গেছে প্রতি ম্যাচেই। 4 ম্যাচে 5.42 ইকোনমিতে বোলিং করে টুর্নামেন্টের সবচেয়ে কম খরচে বোলার এখন নাহিদ রানা। স্বভাবতই নাহিদ রানার পারফরমেন্সে মুগ্ধ পাকিস্তানি দর্শকরা। টুর্নামেন্টের ফ্যান রেটিংয়ে বাবর আজম, শাহিন আফ্রিদির মতো তারকাদের ছাপিয়ে দ্বিতীয় জনপ্রিয় ক্রিকেটার নাহিদ রানা। তবে কেবল ভক্তরাই নয়, পাকিস্তানি সহ দেশি বিদেশি এক্সপার্টরাও রানার গতি আর অ্যাকুরেসিতে মুগ্ধ। পিএসএল এ ধারাবর্ষ দিতে আসা দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জেপি ডুমিনি বলেছেন, নাহিদের ব্যাপারে তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে গতির সাথে তার নিয়ন্ত্রণ। এই পর্যায়ের নিয়ন্ত্রণ আর গতি থাকলে সে নিশ্চিতভাবেই ক্রিকেটের সব ফরম্যাটেই ব্যাটারদের জন্য বড় সমস্যা তৈরি করবে। পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার কামরান আকমল বলেন, নাহিদ রানা আমাদের সকল ব্যাটারের দুর্বলতা ফুটিয়ে তুলেছে। তার মতো গতির পেসার এখন আমাদের ঘরোয়া লিগে নেই। ব্যাটাররা অভ্যস্ত নয় এমন পেস খেলতে, তাই আন্তর্জাতিক ম্যাচ হোক কিংবা পিএসএল, রানা দারুণ সাফল্য পাচ্ছে। নিউজিল্যান্ড সিরিজে অংশ নিতে আজ ঢাকায় ফিরছেন নাহিদ রানা। তবে তার দল ফাইনালে উঠলে হয়তো আবারও 1 ম্যাচের জন্য রানার সার্ভিস পেতে পারে পেশোয়ার জালমি। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। নাহিদ রানা দুর্দান্ত বোলিং করেছেন এবং সেই দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে পাকিস্তানিদের হৃদয়ে তিনি জয় করেছেন। এবং গতকাল আমরা দেখতে পাচ্ছিলাম যে পেশোয়ার জালমির কর্ণধাররা তারা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে একটা ম্যাচ বেশি এনওসি দেওয়ার জন্য, এবং সেই একটা ম্যাচ বেশি এনওসি দেওয়াতে তারা পরবর্তী যে ম্যাচটা অর্থাৎ গত রাতে যে আমরা ম্যাচটা দেখেছি সেই ম্যাচে নাহিদ রানা চমৎকার পারফরমেন্স তিনি দেখিয়েছেন। এই পিএসএলে আমরা যদি পরিসংখ্যানগতভাবে চিন্তা করি কিংবা ইম্প্যাক্ট জেনারেট করার দিক থেকে চিন্তা করি, এখন পর্যন্ত অর্থাৎ 14 এপ্রিল 2026 পর্যন্ত এই পিএসএল এর সেরা বোলারটার নাম নাহিদ রানা। সেটা হয়তোবা যারা শুধুমাত্র স্কোর কার্ড দেখবেন তারা ওইভাবে ইম্প্যাক্টের ব্যাপারটা বুঝতে পারবেন না, কিন্তু স্কোর কার্ডের মাঝেও আমরা যদি একটু ব্রেকডাউন করতে চাই তাহলে বেশ কয়েকটা জায়গা আছে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এই পিএসএল এর এখন পর্যন্ত সবচেয়ে ফাস্টেস্ট ডেলিভারিটা করেছেন নাহিদ রানা, যেটা 152 কিলোমিটার প্রতি ঘন্টায় তিনি বোলিং করেছিলেন, এবং এই গতির ঝড়ে তিনি স্টিভেন স্মিথকে পরাস্ত করেছেন। মনে হচ্ছিল স্টিভেন স্মিথ তার বল একদম চোখেই দেখছেন না, সেরকম একটা ব্যাপার আমরা প্রথম ম্যাচ থেকে দেখতে পেয়েছি। বেশ ভালো ডমিনেশন তিনি করেছেন পেসের দ্বারা, যদিও প্রথম ম্যাচে মার্নাস লাবুশেন বা কুশল পেরেরা তাকে খুব ভালো মতো সামলেছিলেন, উইকেটটা অত বেশি সুইটেবল ছিল না, কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে কামব্যাক করেছেন। একটা বিষয় সেটা হচ্ছে মোস্ট ইকোনমিক্যাল বোলার, 4.14 ইকোনমিতে তিনি বোলিং করেছেন, এবং এই পিএসএল এ এখন পর্যন্ত টপ ইকোনমি রেট তিনি মেনটেন করেছেন, যেটা এই পিএসএল এ এখন পর্যন্ত সবচাইতে ভালো ইকোনমি রেটের জায়গাটা যেটা নাহিদ রানা করেছেন। আরেকটা জায়গা আমি বলবো সেটা হচ্ছে যে বেস্ট স্পেল, 4 ওভার বল করে 7 রান দিয়ে তিনি 3টা উইকেট পেয়েছেন, এবং এই টুর্নামেন্টে 7টা উইকেট এখন পর্যন্ত, অর্থাৎ 4 ওভারে 7 রান দিয়ে 3টা উইকেট, এটা এই টুর্নামেন্টে এখন পর্যন্ত বেস্ট স্পেলের তালিকায় কিন্তু 1 নম্বরে চলে এসেছে। পেশোয়ার জালমি 159 রানের জয় পেয়েছিল করাচি কিংসের এগেনস্টে, সেখানে তার একটা চমৎকার পারফরমেন্সের জায়গা ছিল, এবং গত ম্যাচটাতে তিনি যেভাবে পারফর্ম করেছেন, যেখানে হয়তোবা রান এবং বলের ডিফারেন্সটা মাত্র 20 বা 25 রানের ছিল, সেই সময়টাতে ডেথ ওভার্সে 2 ওভারের একটা স্পেল করেছেন, যে স্পেলটাতে র পেসটাকে ব্যবহার করেছেন এবং চমৎকারভাবে ডমিনেটিং পারফরমেন্স তিনি দেখিয়েছেন, যেটা ধারাভাষ্যকাররা এক্সপার্টরা তার বোলিং নিয়ে অনেক কথা বলছিলেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে সিকান্দার রাজা থেকে শুরু করে মঈন আলী, এরকম ওয়ার্ল্ডের বাঘা বাঘা ব্যাটসম্যান যারা আছেন, স্টিভেন স্মিথ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটার্স অফ অল টাইম, তার এগেইনস্টে কিন্তু ডিসিভড হয়েছেন, তাকে ঠিকঠাক মতো সামলাতে পারেননি। সবকিছু মিলিয়ে পাকিস্তানিদের কিংবা
ওয়ার্ল্ডের যারা এক্সপার্ট অ্যানালিস্ট আছেন তাদের প্রশংসা করিয়েছেন নাহিদ রানা। তবে আরেকজন ক্রিকেটারের একটা বিষয় কিন্তু অনেক বেশি মাত্রা আন্ডাররেটেড থেকে যাচ্ছে, তার ইম্প্যাক্টের ব্যাপারটা খুব বেশি আলোচনা হচ্ছে না। তিনি হচ্ছেন শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম এখন পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছেন তার পারফরমেন্সের গ্রাফটা যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা শরীফুলের সেটা হচ্ছে পাওয়ার প্লেতে তিনি এখন পর্যন্ত যে ইম্প্যাক্টটা জেনারেট করেছেন। আপনি হয়তোবা সবগুলো ম্যাচের স্কোর কার্ড দেখলে আপনি দেখবেন না যে ওভারঅল জায়গাটাতে হয়তোবা খুব বেশি তিনি এগিয়ে আছেন। তবে পাওয়ার প্লেতে তিনি 12 ওভার বল করেছেন এই টুর্নামেন্টে 12 ওভার বল করে 92 রান দিয়ে 2টা উইকেট পেয়েছেন। দ্যাট মিনস ইকোনমি রেটটা বেশ ভালো তিনি মেনটেন করেছেন। 2টা উইকেট নিয়েছেন, ইকোনমি রেটটা 7.67 রানস পার ওভার, ডট বল পার্সেন্টেজটা 45.4% এবং 2টা ছক্কা মাত্র তিনি হজম করেছেন ডিউরিং দ্য পাওয়ার প্লে। আমি শুধুমাত্র পাওয়ার প্লের কথা বলছি। এবং আর্লি অন পিকিং আপ উইকেটস যে বিষয়টাকে আমরা বলি যে একজন পেস বোলারের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্যের জায়গা বা একটা সবচাইতে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের জায়গা থাকা উচিত, সেটাই কিন্তু শরীফুল খুব ভালো মতো মেনটেন করেছেন। দুদিক থেকে বলকে সুইং করিয়েছেন, ভেতরের দিকে ঢুকিয়েছেন, বাইরে বের করিয়েছেন। সব কিছু মিলিয়ে আপনি হয়তোবা স্কোর কার্ড বা ওভারঅল ফিগারে শরীফুলকে খুব বেশি আগে পাবেন না, তবে এই দলটা তার ইকোনমি রেট এবং তার ইম্প্যাক্ট বোলিংয়ের প্রশংসা কিন্তু করেছে, যে কারণে বাংলাদেশের নিউজিল্যান্ডের সিরিজটা শেষে পেশোয়ারের মালিক পক্ষ কিন্তু নাহিদ রানা এবং শরীফুল দুজনেরই সার্ভিস আবার পেতে চেয়েছে। করোনার টিকার কারণে শেন ওয়ার্নের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার সন্তান জ্যাকসন ওয়ার্ন। এই টিকার কারণে অন্য শারীরিক সমস্যাগুলো সামনে চলে আসে, যে কারণে অকালেই ওয়ার্নের পৃথিবী থেকে বিদায় নিতে হয় বলে দাবি জ্যাকসনের। টিকা নিয়ে সরকারি বাধ্যবাধকতার সমালোচনা করেছেন জ্যাকসন ওয়ার্ন। তিনি বলেছেন, কিংবদন্তি লেগ স্পিনারের প্রস্থান চিরস্থায়ী এক ক্ষত হয়ে থাকবে ক্রিকেট বিশ্বে। ক্রিকেট ইতিহাসে সেই চিরচেনা জাদুকরী ঘূর্ণি থেমে গিয়েছিল নিস্তব্ধ থাইল্যান্ডের এক রিসোর্টে। 2022 সালের সেই বিষণ্ণ রাতে যখন খবর এলো শেন ওয়ার্নার নেই, স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা ক্রিকেট বিশ্ব। ময়নাতদন্তের রিপোর্ট স্বাভাবিক মৃত্যু বললেও 4 বছর পর এই ঘটনা নিল নতুন এক মোড়। নিজের বাবার মৃত্যু কিছুতেই যেন মেনে নিতে পারেননি ওয়ার্ন পুত্র জ্যাকসন ওয়ার্ন। 4 বছরের জমানো কষ্ট তুলে ধরেন এক পডকাস্ট শোতে। অভিযোগ করেন কোভিডের টিকার কারণেই পৃথিবী থেকে বিদায় নিতে হয় তার পিতাকে। আমি নিশ্চিতভাবেই মনে করি টিকা এতে জড়িত ছিল। বাবার যদি আগে থেকে কোনো শারীরিক সমস্যা থেকেও থাকে, আমার ধারণা টিকা সেটাকে সরাসরি সামনে নিয়ে এসছে। যেদিন খবরটা পেলাম, ফোন রাখার পরপরই প্রথমে আমার মাথায় এসেছিল এর জন্য কোভিড আর টিকা দায়ী। এই পরিস্থিতির জন্য জ্যাকসনের অভিযোগের তীর টিকা নিয়ে সরকারের বাড়াবাড়ির দিকে। এমনকি ভিক্টোরিয়া সরকারের অর্থায়নে হওয়া ওয়ার্নের রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানেও ভিতরে ভিতরে ফুঁসছিলেন জ্যাকসন। রাজ্য স্মরণসভায় আমার বলতে ইচ্ছে করছিল আমি এই সরকারকে দায়ী করি। বাবা ধূমপান করতেন, মদ্যপান করতেন, কিন্তু 80 বা 90-এর দশকের কত মানুষই তো বাবার চেয়ে বেশি নেশা করেও এখনও দিব্যি বেঁচে আছেন। বাবা তো তখন বেশ ঝরঝরে ছিলেন। মুরালি ধরনের পর টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ওয়ার্ন আজ নেই। তবে তার ছেলে জ্যাকসন এখন শেন ওয়ার্ন লিগ্যাসির মাধ্যমে কাজ করছেন মানুষের হৃৎপিণ্ডের সুরক্ষা নিয়ে। কিংবদন্তির প্রস্থান নিয়ে এই বিতর্ক ক্রিকেট ইতিহাসে চিরস্থায়ী এক ক্ষত হয়ে থাকবে আজীবন। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। বুধবার প্রকাশিত হয়েছে ওয়েস্টার্ন ক্রিকেটার সালমানাকের 163তম সংস্করণ। এর আগে ঘোষণা করা হলো বর্ষসেরার নাম। 2025 সালে দুর্দান্ত পারফরমেন্সের কারণে লিডিং মেন্স ক্রিকেটার হয়েছেন মিচেল স্টার্ক। আর ঘরের মাঠে ভারতের ঐতিহাসিক বিশ্বকাপ চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় লিডিং উইমেন্স প্লেয়ার হয়েছেন দীপ্তি শর্মা। এক বর্ষপঞ্জিকায় 11 টেস্টে 17.32 করে 55 উইকেট নেন স্টার্ক। এরপর গত অ্যাশেজের প্রথম 2 টেস্টে 17 উইকেট নেন। 28 বছর বয়সী দীপ্তি ছিলেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়। ওয়েস্টার্ন ট্রফির চতুর্থ বিজয়ী হয়েছেন ভারতের ক্যাপ্টেন শুভমান গিল। অভিষেক শর্মা হয়েছেন লিডিং টি20 ক্রিকেটার। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।